আজকের ক্লাসে আমরা শুরু করব ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন বলতে এই জায়গাটা আমাদের প্রথমে যেটা আছে ইনডিফিনাইট ইন্টিগ্রাল। তো ইনডিফিনাইট ইন্টিগ্রাল মানে ইন্টিগ্রেশনের লিমিট থাকবে না, শুধু ইন্টিগ্রেশন করার প্রসেসগুলো ডিসকাস হবে। তো এটা নিয়ে 3টে চ্যাপ্টার আছে। আমরা একদম বেসিক জায়গা থেকে আসছি যে ইন্টিগ্রেশনটা কী, কীভাবে হয়, ইন্টিগ্রেশনটা করে কি পাওয়া যায়। প্রথমেই বলি, যদি একটা ফাংশন f(x) থাকে, আমরা ধরে নিলাম আরও একটা ফাংশন রয়েছে ক্যাপিটাল F(x), তাহলে f(x) ফাংশনটা ইন্টিগ্রেশন থেকে আমরা আর একটা ফাংশন x এর ফাংশন ক্যাপিটাল F(x) নিয়ে আসবো। ধরে নিলাম যে এই ফাংশনটার ডিফারেন্সিয়াল হচ্ছে এই ফাংশনটা, মানে f(x) dx, এটার ইন্টিগ্রেশন করলে আমরা এই ফাংশনটা পাবো ক্যাপিটাল F(x). ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি একটা রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ। তো ডেরিভেটিভের রিভার্স প্রসেস বলছি ইন্টিগ্রেশনকে। কীরকমভাবে একবার দেখে নিই। যদি আমরা জানি y = x⁴ থাকে, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে আমরা পাই dy dx = 4x³ একইভাবে যদি y = x⁴ প্লাস একটা কনস্ট্যান্ট থাকে, তাকেও ডেরিভেটিভ করলে আমরা পাই dy dx = 4x³। তাহলে এই কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়ে যায়। এখন এই ফাংশনটা যদি আমাদের গিভেন থাকে, সেইখান থেকে আমরা এই ফাংশনটা yটাকে কিভাবে পাবো। তাহলে এই yকে ডেরিভেটিভ করলে যেমন আমরা এই dy dx পাই, আবার dy dx এইখান থেকে আমরা y ফাংশনটাকে কিভাবে নিয়ে আসবো, এই প্রসেসটাই হচ্ছে, এই যে প্রসেসের মধ্যে আমি রিভার্সে যাচ্ছি সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন। তো এই ইন্টিগ্রেশনটা কীরকমভাবে হবে, এইখানে আমরা এটাকে লিখি dy = 4x³ dx। এইবার যদি আমরা এটাকে দুদিকে ইন্টিগ্রেশন নিই, দুদিকে ইন্টিগ্রেশন নিলে এই dyটা হয়ে যাবে y। তাহলে এইখানে y সমান আমাদের ছিল x⁴, তাহলে এই ফাংশনটার ওভারঅল ইন্টিগ্রেশন হয়ে x⁴ হতে হবে। ঠিক একইভাবে এই ফাংশনটাকেও যদি আমরা করি, তাহলে এখানে লিখতে পারবো dy = 4x³ dx। এটাকেও যদি আমরা দুদিকে ইন্টিগ্রেশন করি, তাহলে এখানেও পাবো y আর এখানে পাবো x⁴। তাহলে এর ক্ষেত্রে এই যে কনস্ট্যান্টটা ছিল আর এর ক্ষেত্রে কোনো কনস্ট্যান্ট ছিল না, তো এই কনস্ট্যান্টটা ছিল কি ছিল না সেটা আমরা বুঝবো কি করে, বা থাকলেও তা ইন্টিগ্রেশনে কি চেঞ্জ আসবে, না থাকলে বা কি চেঞ্জ আসবে। তাহলে আমরা যদি এই ইন্টিগ্রেশনের পরে এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে দিই, এখানেও যদি একটা কনস্ট্যান্ট রাখি, এই ক্ষেত্রে এই কনস্ট্যান্টটার ভ্যালু হচ্ছে 0, এই ক্ষেত্রে এই কনস্ট্যান্টটার ভ্যালু হচ্ছে k। তাহলে ইন্টিগ্রেশন করার পরে আমরা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে বলা হয় ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তো ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট একটা বসিয়ে দেব, সেই কনস্ট্যান্টটা 0 হতে পারে বা কোনো একটা ভ্যালু হতে পারে। এবার আমরা দেখছি যে অন্যান্য ফাংশনের ক্ষেত্রে কেমন করে হয়। তো আমাদের এখানে কিন্তু মনে রাখতে হবে এই যে চিহ্নটা ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনের সঙ্গে একটা অপারেটর dx, এখানে একটা কোনো ফাংশন থাকবে, সেটাও x এর ফাংশন হবে। মানে ইন্টিগ্রেশন থাকলে এখানে যদি x এর ফাংশন থাকে এখানে dx থাকবে, ইন্টিগ্রেশনের ভিতরে এখানে যদি t এর ফাংশন থাকে এখানে dt থাকবে, ইন্টিগ্রেশনের ভিতরে এখানে যদি y এর ফাংশন থাকে এখানে dy থাকবে। তার মানে ইন্টিগ্রেশনের সঙ্গে একটা অপারেটর লাগবে, যেই ফাংশন থাকবে তারই অপারেটর থাকবে। তাহলে ইন্টিগ্রেশনের সঙ্গে অপারেটর থাকলে আমরা সেই ইন্টিগ্রেশনটাকে ইন্টিগ্রাল করতে পারবো। এবারে ইন্টিগ্রেশনটা ডেরিভেটিভ যেমন আমরা দেখেছি যে কোনো একটা ফাংশনকে ডেরিভেটিভ, তো একদম শুরু থেকে যদি আসি, সেখানে আমরা কন্টিনিউটি থেকে ডিফারেন্সিবিলিটি এসেছি। এবার ডিফারেন্সিবিলিটি থেকে ডেরিভেটিভের যে ফিজিক্যাল সিগনিফিক্যান্স, সেই ফিজিক্যাল সিগনিফিক্যান্স নিয়েও অনেক আলোচনা হয়েছে। ইন্টিগ্রেশনের ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা আলোচনা এইখানে পুরোটা করা যাবে না, তোমাদের একটা অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাম ডেফিনাইট ইন্টিগ্রাল অফ সাম স্পেশাল ফর্মস অফ ফাংশন, ওইগুলো আছে। তো সেইখানে গিয়ে আমরা এই ডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ফিজিক্যাল
এক্সিস্টেন্সগুলো ভালো করে ডিসকাস করা যাবে। তো ইন্টিগ্রেশন মানে মেনলি যেটা হয় সাম, ডেরিভেটিভ মানে কি হয় না একটা ফাংশন ভেঙে যায়, আর ইন্টিগ্রেশনে এই যে সাম মানে একটা ফাংশনের যোগ পাওয়া যায়, এই সামের এসটারই চিহ্ন হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন। তো এইভাবে এই সামের এসটাকে ইন্টিগ্রেশনের চিহ্ন আকারে পরবর্তী সময় ইউজ হয়েছে। তো ইন্টিগ্রেশন মানে কিন্তু একটা ফাংশনকে জুড়ে দেওয়া, আর ডেরিভেটিভ মানে একটা ফাংশনকে ভেঙে দেওয়া। এইবার আমরা চলে আসি ইন্টিগ্রেশনের কতগুলো ফর্মাল ডেফিনেশনে। এক নম্বর আসি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স থাকলে হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এটা হলো ইন্টিগ্রেশনের ফর্মুলা, এবং এইখানে একটা সি লিখবো, এই সিটা হলো ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। আমরা এখানে দেখে নিতে পারি যদি এই ফাংশনটাকে ডেরিভেটিভ করি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটাকে ডেরিভেটিভ করলে কি পাবো, এটাকে যদি ওয়াই ধরি তাহলে এখানে পাবো ডি ওয়াই ডিএক্স কনস্ট্যান্ট ওয়ান বাই এন প্লাস ওয়ান যেমন আছে রয়ে গেল, আর এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানের ডেরিভেটিভ হলো পাওয়ারেরটা আগে এলো এন প্লাস ওয়ান, আর পাওয়ার থেকে এক কমে শুধু এন থাকলো, তাহলে এই টার্মটা ক্যান্সেল হয়ে গেল, শুধু এক্স টু দি পাওয়ার এন। তাহলে এই ফাংশনটাকে ডেরিভেটিভ করলে আমরা এই এক্স টু দি পাওয়ার এন পেয়ে যাচ্ছি, আর এক্স টু দি পাওয়ার এনকে ডেরিভেটিভ করলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস সি এই আকারে পাচ্ছি। এখানে যদি সি থাকতো সেই ক্ষেত্রে কিন্তু ডেরিভেটিভ হওয়ার পরে সেটা জিরো হয়ে যেত, শুধু এক্স টু দি পাওয়ার এন চলে আসতো। শুধু এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই ফর্মুলাটা এক্স নট ইকুয়ালস টু মাইনাস ওয়ানের জন্য, এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান ছাড়া আর যে কোনো কিছু থাকলেই আমাদের ইন্টিগ্রেশনটা করতে পারবো। কেন মাইনাস ওয়ান থাকলে প্রবলেম না, মাইনাস ওয়ান থাকলে নিচে এই এক্সপ্রেশনটা জিরো হয়ে যাবে, তো যেহেতু জিরো দিয়ে ডিভাইজেবল নয় কোনো নাম্বার বা কোনো ফাংশন, সেই জন্য এক্স এর ভ্যালু নট ইকুয়ালস টু মাইনাস ওয়ান হবে। এখান থেকে কতগুলো লেমা দেখতে পারি আমরা, যদি শুধু ডিএক্স থাকে তখন কি হবে, তো শুধু ডিএক্স থাকলে আমরা ওয়ান ইন্টু ডিএক্স বলতে পারি, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ডিএক্স করলাম, এক্স টু দি পাওয়ার জিরো মানে পাওয়ারে এক বাড়ে, এখানে পাওয়ারে যা থাকে এখানে পাওয়ারে এক বাড়ে, তো জিরোর সঙ্গে এক বাড়লে এক্স হয়ে গেল, এক দিয়ে ভাগ হবে প্লাস কনস্ট্যান্ট মানে হয়ে যাচ্ছে এক্স প্লাস সি, মানে এখানে কিছু না থাকলে ডিএক্স থাকলে তার ইন্টিগ্রেশন হবে এক্স। ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স, তো ইন্টিগ্রেশন হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স। তো ইন্টিগ্রেশন সবসময় রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ, তো ওয়ান বাই এক্স ডিএক্স থাকলে আমরা জানি লগ এক্স এর ডেরিভেটিভ হয়, লগ এক্স থাকলে এইটাকে ডেরিভেটিভ করলে আমরা পাই ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্সকে ইন্টিগ্রেশন করলে লগ এক্স হবে। ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স থাকলে আমরা কি জানি সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, তাহলে কস এক্স এর ইন্টিগ্রেশন হবে সাইন এক্স প্লাস সি। এই প্রত্যেকটা জায়গায় একটা করে সি দিতে হবে এবং সিটাকে পাশে বলে দিতে হবে ইজ অ্যান ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। যদি সাইন এক্স থাকে আমরা জানি কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস অফ সাইন এক্স, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ মাইনাস অফ কস এক্স প্লাস সি। sec x tan x dx থাকলে আমরা জানি sec x এর ডেরিভেটিভ হয় sec x tan x, তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন হবে sec x প্লাস c। আমরা জানি যে tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x dx, তাহলে sec স্কয়ার ইন্টিগ্রেশন হবে tan x। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, শুধু tan x dx থাকলে এইটার ইন্টিগ্রেশন কত হবে আমরা এখন করতে পারবো না,
তার কেননা আমরা এমন কোনো ফাংশন স্ট্রেট ফরওয়ার্ড জানি না যেই ফাংশনটা ডেরিভেটিভ হয় tan x। তাহলে tan x এর ইন্টিগ্রেশন কত হবে সেটাও আমরা এখন জানি না, পরবর্তী চ্যাপ্টারে গিয়ে শিখবো, আলাদা বিভিন্ন প্রসেস শিখবো, টেকনিক শিখবো, সেখানে করতে পারবো। কিন্তু এখানে আমরা ডিরেক্ট জানি যে tan x এর ডেরিভেটিভ হয় sec স্কোয়ার x, তাহলে sec স্কোয়ার ইন্টিগ্রেশন হয়ে যাবে tan x। ঠিক একই রকমভাবে যদি এখানে থাকে cosec x cot x, তার ইন্টিগ্রেশন হবে মাইনাস অফ cosec x প্লাস সি, কেননা cosec x এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হয় মাইনাস অফ cosec x cot x, তাহলে cosec x cot x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস অফ cosec x। যদি এখানে থাকে cosec স্কোয়ার x, তাহলে এর ইন্টিগ্রেশন হবে মাইনাস অফ cot x প্লাস সি। cot x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ cosec স্কোয়ার x, তাহলে cosec x এর ইন্টিগ্রেশন হলো cot x। যদি a টু দি পাওয়ার x dx থাকে তাহলে তার ইন্টিগ্রেশন হবে, আমরা জানি a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয় a টু দি পাওয়ার x ইন্টু লগ এ, তাহলে ইন্টুটাকে ক্যান্সেল করার জন্য এখানে লগ এ দিয়ে ভাগ করতে হবে, তো a টু দি পাওয়ার x বাই লগ এ প্লাস সি। তো এইগুলো আমাদের আলোচনা হলো বেসিক কতগুলো ফাংশন যাদের ইন্টিগ্রেশন আমরা এখানে দেখলাম, এবং এইগুলোকে ফর্মুলার আকারে ইউজ করে আমরা এই চ্যাপ্টারের এক্সারসাইজে চলে আসবো। তো এই চ্যাপ্টারটা ইন্টিগ্রেশনের খুব ইজি চ্যাপ্টার, তো সহজেই পারবে। আমি তাও বেশ কিছু প্রবলেম সলভ করছি, এবং পরবর্তী সময় আরও কোথাও তোমাদের প্রবলেম যদি আটকায় তো সেটা ডিসকাস করে নেবে। আমি প্রথমেই আসছি ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনে। তো ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনে আমি নিচ্ছি 2 দাগে 3-এরটা। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার mx dx, sec স্কোয়ার mx dx। তো এইটার ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা আগে একবার সাবস্টিটিউট করে নিই একটা, যদি mx ইকুয়ালস টু ইউ ধরে নিই, তাহলে এর ডেরিভেটিভ করলে m dx ইকুয়ালস টু du বা dx ইকুয়ালস টু 1/m du। তো এখান থেকে সাবস্টিটিউট করে চলে আসছে ফাংশনটা sec স্কোয়ার ইউ du বাই m। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দুটো প্রপার্টিজ একটু বলে রাখি, যদি ইন্টিগ্রেশন কোনো একটা কনস্ট্যান্ট fx dx থাকে তাহলে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসে, শুধু fx dx হয়ে যায়। আর ইন্টিগ্রেশন অফ যদি fx প্লাস মাইনাস gx দুটো ফাংশন যোগ আকারে থাকে, তার ইন্টিগ্রেশন থাকে, তাহলে আমরা এটাকে সেপারেটলি fx dx প্লাস মাইনাস ইন্টিগ্রেশন gx dx করতে পারি। তো এই দুটো প্রপার্টি ইন্টিগ্রেশন আমরা ইউজ করতে পারি। তাহলে এই যে কনস্ট্যান্টটা ছিল, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে এলো 1/m, এখানে থাকলো sec স্কোয়ার ইউ du। কনস্ট্যান্টটা যেমন আছে থাকলো। আমরা জানি tan এর ডেরিভেটিভ sec স্কোয়ার, তাহলে sec স্কোয়ার ইন্টিগ্রেশন হবে tan u প্লাস সি 1/m। tan u এর ভ্যালুটা সাবস্টিটিউট করে দেবে, u মানে mx, তাহলে tan mx প্লাস সি। এইটা হয়ে গেলে এই যে ফাংশনটা ছিল তার ইন্টিগ্রেশন। তো পরবর্তী সময়ে আমরা এরকম mx থাকলে তার জন্য আর এরকম ছোট ছোট সাবস্টিটিউট নেব না, শুধু এই x এর সঙ্গে যেই টার্মটা গুণ আছে সেই টার্মটা পরে গিয়ে ভাগ হয়ে যাবে। ডেরিভেটিভে যেমন এই টার্মটা x এর সঙ্গে একটা কিছু সংখ্যা গুণ থাকলে সেইটা ডেরিভেটিভের ক্ষেত্রে আগে গুণ হয়ে যেত, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ হয়ে যায়। সেটাই আমরা একটা প্রবলেমের মাধ্যমে সাবস্টিটিউট করে দেখে নিলাম। আচ্ছা, এরপরে আসছি 3-এর দাগের। 2-এর দাগে যতগুলো কোশ্চেন আছে সবগুলো স্ট্রেট ফরওয়ার্ড, সব ডেফিনেশন থেকেই আছে, তো সেগুলো তোমরা পারবে, সেজন্য আমি ওগুলোতে আর করছি না। 3-এর দাগে চলে আসছি। তো 3-এর দাগের 1-এর কোশ্চেনটা দেওয়া আছে dy dx ইকুয়ালস টু thrice x স্কোয়ার প্লাস 2, thrice x স্কোয়ার প্লাস 2। তো এইখান থেকে y এর ভ্যালু বের করতে হবে। তো আমরা লিখতে পারবো dy ইকুয়ালস টু thrice x স্কোয়ার প্লাস 2 পুরোটার সঙ্গে dx।
এইবার টেকিং ইন্টিগ্রেশন বোথ সাইড, তাহলে দুদিকে ইন্টিগ্রেশন নিলাম, নেওয়ার পরে এই ডিওয়াইটা হয়ে গেল ওয়াই। এইবার এই যে দুটো যোগ আকারে আছে এটাকে আমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে পারি, থ্রাইস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন টুয়াইস ডিএক্স। তো 3 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, শুধু এক্স স্কোয়ার ডিএক্স, আর এখানে 2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো ডিএক্স। 3 যেমন আছে থাকলো, আমরা কি জানি এক্সের পাওয়ারে n থাকলে পাওয়ারে 1 বাড়ে, আর বেড়ে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটা দিয়েই ভাগ হয়। আর ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স, আগেই দেখেছি, এবং ইন্টিগ্রেশন করলে একটা সি দিতে হয়, যেটা সিটা ওটা হচ্ছে ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তো এখানে 3 ক্যান্সেল হয়ে গেলে এক্স কিউব প্লাস 2x প্লাস সি। আমরা দেখি যদি এই ফাংশনটাকে আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, থ্রাইস এক্স স্কোয়ার প্লাস 2 কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, মানে থ্রাইস এক্স স্কোয়ার প্লাস 2। তো এইটা আমরা যে ওয়াই পেলাম, এই ওয়াইটাকে কিন্তু এগেইন যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এইদিকে ডিওয়াই ডিএক্স পাবো, আর এদিকে পাবো থ্রাইস এক্স স্কোয়ার প্লাস 2, মানে এই ফাংশনটা আবার আমরা রিটার্ন পাবো। তাহলে ডেরিভেটিভে যেটা ছিল বাই রিভার্স প্রসেস, মানে ইন্টিগ্রেশন করে আমরা ওয়াই ফাংশনটাকে ফিরে পেলাম। এরপরে আমরা আসছি 3 দাগের 3 কোশ্চেনটায়। এখানে দেওয়া আছে dy dx ইকুয়ালস টু 2i sin 2i's x, dy dx ইকুয়ালস টু 2i sin of 2i's x। তাহলে এখান থেকে লিখতে পারবো dy ইকুয়ালস টু 2i sin 2i's x dx, টেকিং ইন্টিগ্রেশন বোথ সাইড, এদিকটা হয়ে যাবে y, এই 2 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, এখানে থাকলো sin 2i's x dx। তো এইটাকে ইন্টিগ্রেশন করলে সাইনের ইন্টিগ্রেশন cos x হয় আর একটা মাইনাস হয়, আমরা ফর্মুলাতে দেখেছি, তাহলে মাইনাস হয়ে গেল, 2টা যেমন আছে থাকলো sin 2i's x, আর x এর সঙ্গে 2টা গুণ আছে, ওই 2টা ভাগ হবে, এই ব্যাপারটা আমরা আগেই ডিসকাস করেছি। তাহলে হয়ে গেল মাইনাস অফ sin 2i's x, সরি সাইনের ইন্টিগ্রেশন হয়ে cos x হবে, cos 2i's x প্লাস সি, মানে সাইনের ইন্টিগ্রেশন cos x হবে কিন্তু একটা নেগেটিভ আছে, ফর্মুলাতে আমরা দেখেছি। তাহলে এইটা হচ্ছে ওয়াই, এই ওয়াইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি কি পাবো, এদিকটা ডিওয়াই ডিএক্স, মানে সেম এটার মতো হয়ে যাচ্ছে, cos x এর ইন্টিগ্রেশন একটা মাইনাস আসবে, তাহলে এই মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, cos x এর ইন্টিগ্রেশন sin x, আর 2i's x এর জন্য 2, মানে 2i sin 2i's x, ঠিক এই ফাংশনটা আমরা ফিরে পেয়ে যাব। এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করে আমরা ওয়াইকে পেয়েছি, আবার ওয়াইকে ডেরিভেটিভ করলে এই ফাংশনটা পাবো। এরপরে চলে আসছি 4 দাগের কোশ্চেনে। 4 দাগের 2টা করছি, 2টা দেওয়া আছে 2 আমরা ধরে নিলাম লেট y ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে আমাদের, তো বলা আছে ইন্টিগ্রেট ইচ অফ দ্য ফলোয়িং ফাংশন, তো ইন্টিগ্রেশন করে যেটা পাবো তার নাম দিলাম y, ওটা ধরে নিলাম বলেছি। তাহলে y সমান দেওয়া আছে, ইন্টিগ্রেশন করতে হবে কাকে, 2/4 root of x কিউব dx, তাহলে ইন্টিগ্রেশন নিলে একটা অপারেটর দিতে হবে। তো এই 2টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, তো এই fourth root of x কিউব এটাকে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার মাইনাস 3/4 dx। এখন এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি পাবো, x টু দি পাওয়ার মাইনাস 3/4 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 3/4 প্লাস 1 প্লাস সি, এই সিটা হলো ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তো যখনই ইন্টিগ্রেশন করব আমরা সবসময় একটা ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট কিন্তু এখানে দিতেই হবে, আর এই ইন্টিগ্রেটরি কনস্ট্যান্টটা না দিলে ইন্টিগ্রেশনটা ভুল আকারেই ধরে নেওয়া হবে। 2 এখানে থাকলো, এখানে আমরা পাওয়ারে পাচ্ছি x টু দি পাওয়ার 1/4, আর এখানেও পাচ্ছি 1/4 প্লাস সি, তো এইটা 1/4টা গেল 8 x টু দি পাওয়ার 1/4 প্লাস সি। তো এই ফাংশনটাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে ডেরিভেটিভ করলে কিন্তু এই ফাংশনটা আমরা ফিরে পাবো। তো ওয়াই যে এই যে ফাংশনটা দেওয়া ছিল, এই ফাংশনটার ইন্টিগ্রেশন করতে বলেছিল, সেই ফাংশনটার ইন্টিগ্রেশন করে আমরা এটা পেয়েছি রেজাল্ট, এইটার নাম দিয়েছি ওয়াই।
এরপরে আসছি আমরা 4 দাগের 5 কোশ্চেনটায়। 4 দাগের 5টা দেওয়া আছে x + 3 × x² - 5। আবারও ধরে নিলাম যে y = ইন্টিগ্রেশন x + 3 আর x² - 5 x² - 5 dx। তো এইরকম গুণ আকারে থাকলে ডেরিভেটিভের ক্ষেত্রে আমাদের নিয়ম আছে, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও নিয়ম আছে, কিন্তু সেই নিয়ম আমাদের এখন ডিসকাস হয়নি। সেই জন্য এই ফাংশনটাকে আগে ভেঙে নেব। আমি এখান থেকে পাবো একটা x³ আর এখান থেকে পাবো -3 + x² -5x - 15 dx। এই দুটো থেকে পাবো x³, এই দুটো থেকে পাবো 3x², এই দুটো থেকে পাবো -5x আর এখান থেকে পাবো -15। এবার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি জানি, পাওয়ারে যত থাকে তার থেকে 1 বেড়ে যায়, আর বেড়ে যেই সংখ্যাটা হয় ওই সংখ্যাটা দিয়েই ভাগ হয়। এটার ক্ষেত্রেও পাওয়ারে 2 আছে মানে 3 হয়ে যাবে এবং 3 দিয়ে ভাগ হবে, সেই 3টা এই 3টার সাথে ক্যান্সেল হয়ে গেলে শুধু x³ থাকবে, মাইনাস পাওয়ারে 1 আছে মানে এটা x² হবে, 2 দিয়ে ভাগ হলো, আর 15 আছে মানে 15x হবে, মানে শুধু dx, সেজন্য x হলো, আর একটা c, এই cটা হয়ে গেল কি না ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তো এটা কিন্তু মনে রাখবে, যখন ইন্টিগ্রেশন করবে ইন্টিগ্রেশনের শেষে সবসময় একটা করে ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট দিতে হবে। এরপরে আমরা আসছি 5 দাগের কোশ্চেনে। তো 5 দাগের 1 কোশ্চেনটা যদি আসি, এখানেও ধরে নিলাম y সমান যেটা দেওয়া আছে সেই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করতে হবে। দেওয়া আছে e⁻³ log x dx, e⁻³ log x dx। তো এই ফাংশনটাকে আমরা একটু মডিফাই করব, সেখান থেকে লিখতে পারবো e⁻log of x³। বেসে কিছু নেই মানে বাই ডিফল্ট ই আছে ধরে নেওয়া যায়। তো এখান থেকে আমরা লগের প্রপার্টি থেকে লিখতে পারি এটা শুধু x³ হয়ে গেল dx, মানে এর ইন্টিগ্রেশন হয়ে গেল x⁴/4 + c। তো এই ফাংশনটাকে কিন্তু আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে চাইলে পারতাম না, সেটাকে ফাংশনটা দেওয়াই আছে ওরকমভাবে যাতে মডিফাই করে নেওয়া যাবে। তো মডিফাই করে আমরা খুব সিম্পলিয়েস্ট ফর্মে একটা পেলাম x³, তার ইন্টিগ্রেশনও সহজে হয়ে গেল। এরপরে আসছি 3 দাগের 5 কোয়েশ্চেনটায়। এখানেও ধরে নিলাম y সমান ইন্টিগ্রেশন করতে হবে যেই ফাংশনটা সেটা দেওয়া আছে e⁵x + e⁵3x, e⁵x + e⁵3x ডিভাইডেড বাই e⁻x + e⁻−x, e⁻x + e⁻−x dx। এটার ইন্টিগ্রেশন করতে হবে। উপর থেকে যদি আমি একটা e⁴x কমন নিই তাহলে এটা হবে e⁻x + e⁻−x, নিচেও e⁻x + e⁻−x dx। তো এই টার্মটা ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো শুধু e⁻4x dx। তো আমরা কি জানি এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন সেম থাকে, চেঞ্জ হয় না, তাহলে e⁻4x থাকলো, এই 4টা গুণ থাকলে ডেরিভেটিভের ক্ষেত্রে আগে গুণ হয়, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ হবে, আর c হলো ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তো এই যে ফাংশনটা দেওয়া ছিল সেটাকেও একটু সাজিয়ে নিয়ে আমরা শুধু e⁻4x পেলাম এবং সেখান থেকে সহজে ইন্টিগ্রেশন হয়ে গেল। এরপরে আসছি 6 দাগের কোশ্চেনে। 6 দাগের আমি 3টা করছি। 6 দাগের 3টাই দেওয়া আছে, আবারও ধরে নিলাম y সমান যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে e⁻x log a প্লাস e⁻a log x, e⁻a log x, এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এটাকে একটু সাজিয়ে নিই, আমরা লিখতে পারবো e⁻log of a⁻x প্লাস e⁻log of x⁻a dx। তো এখানে হয়ে যাচ্ছে শুধু a⁻x প্লাস x⁻a dx বাই দ্য প্রপার্টি অফ লগারিদম। তো a⁻x এর ইন্টিগ্রেশন আমরা দেখেইছি আগে যে a⁻x বাই log a হয়, আর প্লাস এই x এর পাওয়ারে কোনো কনস্ট্যান্ট থাকলে আমরা জানি সেখানে একটা 1 যোগ হয়, আর যোগ হয়ে নতুন যে টার্মটা হয় সেটা দিয়েই ভাগ হয়,
আর এটা হলো ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। আচ্ছা, এইখানে এই যে ফাংশনটাকে ইন্টিগ্রেশন করলাম, শুরুতেই বইয়ের একদম ভেরি শর্ট আনসার টাইপে এই ব্যাপারটা নিয়ে একটা আলোচনা ছিল যে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এখান থেকে আমরা ইন্টিগ্রেশন পাই এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ, কিন্তু এর ভ্যালু 1 হলে ব্যাপারটা কেমন হবে সেটা জানতে চেয়েছিল। এর ভ্যালু যদি 1 হয় তাহলে লগ এ লগ 1 মানে আমরা জানি 0, তাহলে লগ 1 মানে যেহেতু 0, সেই ক্ষেত্রে কিন্তু এটা স্ট্যান্ড আপ হয় না। এবার আবারও এখানে আলাদা করে বলি, যদি এ এর ভ্যালু 1 করে দিই 1 টু দি পাওয়ার এক্স ডিএক্স, তো 1 টু দি পাওয়ার এক্স ডিএক্স এর জায়গায় এই টোটালটার ভ্যালুই তো 1 হয়ে যায়, সেখানে শুধু ডিএক্স করে নেব। সেই জন্য এই 1 এর পাওয়ারে যে এক্স দিলে সেটাকে তখন কিন্তু আর এই ফর্মুলায় আনতে হবে না, সেটা শুধু ডিএক্স হয়ে যাবে, সেই ক্ষেত্রে শুধু এক্স হয়ে যাবে আর ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট হবে। তাহলে এ এর ভ্যালু 1 হলে ফাংশনের এই ফর্মুলাটাই আর অ্যাপ্লিকেবল হচ্ছে না, কেননা এমনি লগ অফ 1 মানে 0 দিয়ে ডিভাইজেবল হবে না। আর এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা তখনই প্রয়োজন হয় যখন কোনো একটা সংখ্যার পাওয়ার এক্স থাকে, কিন্তু সংখ্যাটা ইটসেলফ যদি 1 হয়ে যায় সেই ক্ষেত্রে তো এই 1 টু দি পাওয়ার এক্সেরই আর এক্সিস্টেন্স থাকছে না, পুরোটা 1 হয়ে যাচ্ছে। তো 1 হয়ে যাচ্ছে মানে আমরা শুধু ডিএক্স লিখে দিতে পারবো। তাহলে একের দাগের কোশ্চেনটাই ভেরি শর্ট আনসার টাইপের এই ব্যাপারটাই ডিসকাস করেছিল, সেটা এখানে আমরা ডিসকাস করে নিলাম। এরপরে আসছি 7 দাগের কোশ্চেনে। তো 7 দাগে বেশ কিছু প্রবলেম দেওয়া আছে, প্রথমে একটা করি, একেরটা আবারও ধরে নিলাম y সমান দেওয়া আছে সাইন স্কোয়ার 2x ডিএক্স, সাইন স্কোয়ার 2x ডিএক্স। তো আমরা স্ট্রেট ফরওয়ার্ড এমন কোনো ফাংশন জানি না যার ডেরিভেটিভ হয় সাইন স্কোয়ার, তাহলে এই ফাংশনটাকে কিন্তু আমরা ডিরেক্ট ডেরিভেটিভ করতে পারবো না, এটাকে মডিফাই করে আমাদের অন্য ফাংশন নিয়ে আসতে হবে যেটাকে ডিরেক্ট ডেরিভেটিভ করা যায়। আমরা একটা এখানে জানি cos of 4x মানে 1 মাইনাস 2x সাইন স্কোয়ার 2x লেখা যায়, বা এখান থেকে বলতে পারি যে 2x সাইন স্কোয়ার 2x ইকুয়ালস টু 1 মাইনাস cos 4x। তো সেইখানে আমরা একটা হাফ নিলাম, হাফ নিয়ে এখানে লিখলাম 2 সাইন স্কোয়ার 2x ডিএক্স, হাফ এই 2 সাইন স্কোয়ার 2x এর জায়গায় আমরা লিখব 1 মাইনাস cos 4x ডিএক্স। তো হাফটা যেমন আছে থাকলো, এবার ইন্টিগ্রেশন প্লাস মাইনাস থাকলে আলাদা করে ভেঙে যায়, 1 এর জন্য শুধু ডিএক্স লিখলাম মাইনাস cos 4x ডিএক্স। তো এই হাফ যেমন আছে থাকলো, ডিএক্স এর ইন্টিগ্রেশন হলো x, আর এখানে হয়ে গেল cos এর ডেরিভেটিভ জানি সাইন 4x, আর 4 দিয়ে গুণ ছিল x এর সঙ্গে, তাহলে 4 দিয়ে ভাগ হলো, আর এখানে একটা হাফ ছিল 1 এর 8 হয়ে গেল প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তাহলে এইরকম কোনো ফাংশন থাকলে কিন্তু সাইন স্কোয়ার হোক বা কস স্কোয়ার, তাকে আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারলাম না, পাওয়ারের সংখ্যাটাকে আমাদের থিটাতে কনভার্ট করতে হলো, মানে পাওয়ারটাকে বাই ফর্মুলা আমরা থিটাতে নিয়ে এলাম, সেইখান থেকে আমরা ইন্টিগ্রেশন করেছি। তো যখনই এরকম কোনো পাওয়ারে থাকবে সেইগুলোকে আমাদের থিটাতে নিয়ে চলে আসতে হবে ফর্মুলা ইউজ করে, তারপরে ইন্টিগ্রেশন করতে পারবো। এরপরে আসছি 7 দাগের 3 কোশ্চেনটায়। 7 দাগের 3টায় আছে sec x ইন্টু sec x প্লাস tan x। আবারও ধরে নিলাম যে y সমান sec x ইন্টু sec x প্লাস tan x dx। তো এটাকে যদি আমরা দুটো ভেঙে নিই তাহলে এখানে পাবো একটা sec স্কোয়ার x dx আর একটা পাবো sec x tan x dx। আচ্ছা, আমরা জানি tan এর ডেরিভেটিভ sec স্কোয়ার x, তাহলে sec স্কোয়ার ইন্টিগ্রেশন হয়ে গেল tan x, আর sec x এর ডেরিভেটিভ হয় sec x tan x, তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন হবে sec x প্লাস c। তো c ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। এরপরে আসছি আমরা একেবারে 9 দাগের কোশ্চেনটাই চলে আসছি। 9 দাগের কোশ্চেনটাই বলা আছে ইন্টিগ্রেশন, আবারও ধরে নিলাম যে y সমান, তো একটা বড় ফাংশন দেওয়া আছে sec x প্লাস 2y cot স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, sec x প্লাস 2y cot স্কোয়ার x প্লাস
cos square x divided by cos x dx। তো এইখান থেকে আমরা এই cos x টা উপরে গেলে sec x হবে, মানে এই sec x টা হয়ে গেল sec square x প্লাস 2 এই cot square x কে আমরা কি বলতে পারি sin square x by cos square x। তো sin square x by cos square x মানে এখানে একটা cos নিচে কেটে গেলে উপরে পড়ে থাকে, সরি cos square x by sin square x, আর এখানে একটা 1 by cos x থাকছে, আর এইটা হয়ে যাচ্ছে একটা cos কেটে গিয়ে শুধু cos x, এই টোটালটা dx আছে। sec square x প্লাস এখানে একটা cos কেটে যাবে, একটা cos কেটে গেলে উপরে একটা cos by sin মানে cot x, আর নিচে আরেকটা sin পড়ে থাকছে সেটা মানে cosec x, আর এখানে শুধু cos x থাকছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটা cosec x এর ডেরিভেটিভ হয় cosec x cot x, তাহলে মাইনাস, তাহলে এইটার ইন্টিগ্রেশন হবে মাইনাস অফ cosec x, পেয়ে যাব। সাইনের ডেরিভেটিভ হয় cos x, তাহলে cos x এর ডেরিভেটিভ হবে, এই সাইনের ডেরিভেটিভ হয় cos x, তাহলে cos x এর ইন্টিগ্রেশন হবে sin x, এটাও হয়ে যাবে। কিন্তু sec স্কয়ার x টাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, এই tan এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার ইন্টিগ্রেশন হবে tan x, তাহলে এই sec স্কয়ারের জন্য হলো tan x, এটার জন্য একটা মাইনাস আসবে। cosec x এর ডেরিভেটিভ হয় cosec x cot x, তাহলে cosec x cot x এর ইন্টিগ্রেশন হবে cosec x, আর sin এর ডেরিভেটিভ হয় cos, তাহলে cos এর ইন্টিগ্রেশন হবে sin প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তো এই যে ফাংশনটা দেওয়া ছিল সেটাকেও কিন্তু আমরা সিম্পলিফাই করে যেগুলো স্ট্রেট ফরওয়ার্ড ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করে আমাদের যে ভ্যালুগুলো জানা আছে সেই ভ্যালুগুলো থেকে ভ্যালুগুলোর ফর্মে সাজানো হলো, সেই ফর্ম থেকে আমরা ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো দেখেছি সেই ফর্মুলা থেকে আমরা রেজাল্ট নিয়ে এলাম। এরপর আসি 7 দাগের 10 কোশ্চেনটা। তো 7 দাগের 10 কোশ্চেনটা আছে sec স্কয়ার x বাই cosec স্কয়ার x dx। আবারও ধরে নিলাম y সমান sec স্কয়ার x বাই cosec স্কয়ার x dx, sec স্কয়ার x বাই cosec স্কয়ার x dx। তো sec স্কয়ার cosec স্কয়ারটা হলো sin স্কয়ার x, আর sec স্কয়ারটা হলো cos স্কয়ার x dx, এটা মানে আমরা বলতে পারি tan স্কয়ার x dx। তো tan স্কয়ার ডিরেক্টলি কোনো ফাংশন নেই যার ডেরিভেটিভ হয় tan স্কয়ার, তাহলে tan স্কয়ারকে আমরা লিখতে পারি sec স্কয়ার x মাইনাস 1 মানে tan স্কয়ার dx। এখন sec স্কয়ার হলো tan এর ডেরিভেটিভ, তাহলে sec স্কয়ারের ইন্টিগ্রেশন হলো tan x, আর মাইনাস 1 এর জন্য মাইনাস x প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট c। তো 7 দাগে 10 কোশ্চেনটা হলো, এবং আমরা দেখছি বারে বারে কিন্তু আমরা প্রত্যেকটা ফাংশনকে এমন করে সাজিয়ে নিচ্ছি যেন আমরা যে ফর্মুলাগুলো দেখেছি সেই ফর্মুলাগুলোর মতো করে সাজাতে পারি, তারপরে আমরা ইন্টিগ্রেশন করছি। আচ্ছা, 8 দাগের কোশ্চেনটা দিয়েছে, এখানে বলেছে যদি dy dx ইকুয়ালস টু 2i x স্কোয়ার মাইনাস 3, 2i x স্কোয়ার মাইনাস 3 এটা দেওয়া থাকে অ্যাট এনি পয়েন্ট xy, তাহলে অন এ কার্ভ দেন ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ কার্ভ, মানে এই যে এটা অ্যাট এনি পয়েন্ট xy এ দেওয়া আছে অন এ কার্ভ, তাহলে কোনো একটা কার্ভের পার্টিকুলার একটা পয়েন্টের ডেরিভেটিভ অ্যাট এনি পয়েন্ট আরবিটারি পয়েন্ট xy, সেখানে ডেরিভেটিভ এটা দেওয়া আছে, সেখান থেকে ফ্যামিলি অফ কার্ভটা আমাদের ডিটারমাইন করতে হবে। তো এখানে আমরা যেভাবে দেখেছি আগেও দেখেছি dy ইকুয়ালস টু লিখতে পারি 2i x স্কোয়ার মাইনাস 3 dx। তো টেকিং ইন্টিগ্রেশন বোথ সাইড আমরা এরকমভাবে পেলাম, তো এই dy এর জন্য হয়ে গেল y, আর এখান থেকে জানি আমরা ইন্টিগ্রেশন করলে পাবো 3/2 x কিউব মাইনাস 5x প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তো এই যে কার্ভটা পেলাম একটা 3 ডিগ্রি কার্ভ, তো এটা স্ট্রেট লাইন তো হবে না, কোনো একটা কার্ভ হবে, তো সেই কার্ভটার এই টোটালটা হচ্ছে ফ্যামিলি অফ কার্ভ। তাহলে এটাকে ফ্যামিলি অফ কার্ভ বলা হচ্ছে কেন,
না, এই সি এর বিভিন্ন ভ্যালুর জন্য এই কার্ভটা কিন্তু বিভিন্ন রকমভাবে শেপ নেবে। বা স্টার্টিং পয়েন্টটা যদি এক্স এর ভ্যালু 0 হয়, অ্যাট এক্স ইকুয়ালস টু 0, এই কার্ভটা ওয়াই এর ভ্যালু সি হবে। এখন সি যদি 0 হয় তাহলে 0 পয়েন্টে 0 হবে একটা পয়েন্ট। এখন সি এর ভ্যালু যদি 1 হয় তাহলে এক্স এর ভ্যালু যখন 0 তখন ওয়াই এর ভ্যালু হবে 1। তাহলে স্টার্টিং পয়েন্ট বা আরও সমস্ত পয়েন্টগুলোই চেঞ্জ হবে। তাহলে সি এর বিভিন্ন ভ্যালুর জন্য এই কার্ভটা কিন্তু বিভিন্ন রকম কার্ভ দিচ্ছে। এটা পার্টিকুলার একটা কোনো কার্ভ নয়, অনেক কার্ভ যেখানে সি এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে, সেই জন্য এইটাকে বলা হচ্ছে একটা ফ্যামিলি অফ কার্ভ। তো এইটা যে ফ্যামিলি অফ কার্ভ ডিফাইন্ড হলো, সেই কার্ভটা আমরা এখানে পেলাম। এবং এই সিটা ইন্টিগ্রেটেড কনস্ট্যান্টের জন্য এটা একটা কার্ভ না হয়ে ফ্যামিলি অফ কার্ভ হলো। তাহলে আমাদের এখানে এই যে অঙ্কটা করলাম, এটাই ছিল ভেরি শর্ট আনসার টাইপের লাস্ট কোশ্চেন। তো আজকে আমরা আমাদের ইন্টিগ্রেশনের ইন্ট্রোডাক্টরি ক্লাসে ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলা আলোচনা করলাম, আর তার সঙ্গে ইন্টিগ্রেশনের প্রথম চ্যাপ্টার তার ভেরি শর্ট আনসার টাইপের পোর্শনটা শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা এই ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করব। আর ইন্টিগ্রেশনের চ্যাপ্টারটা আবারও বলি, খুব সহজ চ্যাপ্টার, কিন্তু টোটাল ক্লাস 12-এ যতগুলো যা আছে সিলেবাসে, তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ইন্টিগ্রেশনটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং টপিক ক্লাস 12-এ। তো তোমরা খুব ভালো করে শিখবে ইন্টিগ্রেশন, এবং সমস্ত অঙ্কগুলোকে খুব ভালো করে নিজেরা করবে, একবার নয় একাধিকবার করবে। আর প্রথম চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো হলো, এই ফর্মুলাগুলো কিন্তু নতুন করে কিছু মুখস্থ করার নেই, ডেরিভেটিভের জাস্ট অপোজিট। কারণ আগেই বলেছি ইন্টিগ্রেশন ইজ এ রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ। তাহলে ফর্মুলাগুলোও খুব সহজে তোমাদের মেমোরাইজ হয়ে যাবে, এবং তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে করবে। আর আগামী মানে ভেরি শর্ট আনসার টাইপ আর লং আনসার টাইপের যে পোর্শনটা আছে সেটাও তোমরা চেষ্টা করবে, আশা করি অনেকটা পারবে। তো আমি আমার নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের বাদবাকি অংশটা শেষ করে দেবো। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।